45 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে হলো যে 2 মিটার। কত? 2 মিটার। আবার উচ্চতা দেওয়া আছে হলো যে, আচ্ছা পোস্ট এটা হলো উচ্চতা 40 সেন্টিমিটার দেওয়া আছে, এটা উচ্চতা। এটা হলো দৈর্ঘ্য। আর একটা পোস্ট দেওয়া আছে, পোস্ট হলো যে 1 মিটার। এখন বলছে যে এই হলো যে একটা কাঠের ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। বলছে যে প্রথম প্রশ্ন হলো এরকম, যে দৈর্ঘ্য বরাবর, দ্বিতীয় প্রশ্ন হলো যে প্রস্থ বরাবর উল্লম্ব করতে, ঠিক আছে, উল্লম্ব করতে, কৃত কাজ করতে। আর ওজনটা দেওয়া মানে ভর দেওয়া আছে 200 কেজি। হুম, এটা কৃত কাজ করতে হবে, তাহলে এটা অ্যান্সার আমাদের বের করতে হবে। তাহলে বস্তুটা আছে কোন বরাবর দেখো তো। বস্তু কিন্তু দাঁড়ায় আছে কিসের উপরে? এর উচ্চতার উপরে দাঁড়ায় আছে। মানে ওর যে আহ, এই যে তলটা, ভিতরে যে তলটা আছে, ওটা কোথায় আছে? নিচে আর কি। আহ এটা হলো উচ্চতা দেওয়া আছে, উচ্চতার উপরে দাঁড়ায় আছে। তো প্রথমে যখন আমরা এরকম ছিল, উচ্চতার উপরে দাঁড়ায় ছিল, এই অবস্থা থেকে আমরা কি করব? দৈর্ঘ্য বরাবর উল্লম্ব করব। হ্যাঁ, এই অবস্থায় আছে, এখান থেকে আমরা কি করবো? দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্য কোনটা? এই যে দৈর্ঘ্য না, দৈর্ঘ্য উল্লম্ব যদি করি তাহলে দৈর্ঘ্যটা দাঁড়ায় যাবে। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর দাঁড়ায় গেছে না? যেহেতু বলছে প্রথমে দৈর্ঘ্য বরাবর দাঁড়া করাইতে, উল্লম্ব করতে, তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর দাঁড়া করাই দিলাম। তাহলে আগে দেখো, আগের ভর কিন্তু ছিল কোথায়? ছিল যে ওর এই যে, যদি আমরা এটা কর্ণ ছেদবিন্দু হিসাব করি তাহলে হয় এটা অর্ধেকই হয়। যদি এটা 40 সেন্টিমিটার হয়, এটা কত হবে? তাহলে এটা হবে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তার দৈর্ঘ্য ছিল কত? 2 মিটার ছিল না? তাহলে দৈর্ঘ্য যদি এইটা 2 মিটার হয়, এবার ভরকেন্দ্র কোথায় আছে? 1 মিটার। তাহলে আমরা প্রথমে বলছি যে প্রশ্নে দৈর্ঘ্য বরাবর উল্লম্ব করতে, উল্লম্ব করতে যে কৃত কাজ, তাহলে ডাব্লু, ডাব্লু ইজ ইকাল টু এম জি এইচ। ঠিক আছে, এইচ থেকে, এইচটা হলো যে ভরকেন্দ্রের সরণ। তাহলে ভরকেন্দ্র আগে ছিল 2 সেন্টিমিটার, এখন হয়ে গেছে 1 মিটারে। তাহলে সরণটা কত হবে? এর ডিফারেন্সটা, এক থেকে এইচটা কি হবে? 1 থেকে 0.2 বিয়োগ, তাহলে 200 কেজি। এম এর মান জিরো, জি এর মান 9.8, এইচ এর মান কত হবে? যে এইচ ইনিশিয়াল, এইচ ফাইনাল থেকে এইচ ইনিশিয়াল বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে এইচ ফাইনাল হলো 1 মিটার আর ইনিশিয়াল ছিল 0.2। তাহলে আসলে 200 × 9.8 × 0.8 মিটার। তাহলে কত হয়? হিসাব করলে দেখবা যে 1568 জন। ঠিক আছে, এটা হলো যে কি, এটা হলো যে আমরা দৈর্ঘ্য বরাবর যদি আমরা উল্লম্ব করি। এখন যদি আমরা বলে আবার পৌঁছে পোস্ত বরাবর, তাহলে একবার 1 মিটারের উপরে দাঁড়া করাবো, মানে 1 মিটারটা দাঁড়ায় যাবে। তাহলে আগে ছিল এইখানে এরকম, তাহলে এবার কি হয়ে যাবে? এই যে এইটা দাঁড়ায় আসবে, 1 মিটারটা দাঁড়ায় যাবে। তাহলে আমরা এটাকে এইভাবে দাঁড়া করাবো। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। তো তাহলে আমরা যেটা হবে, এই 1 মিটারে দাঁড়া করাই দিব। তাহলে এই কি 1 মিটারে দাঁড়ায় গেছে। তাহলে আগে ছিল যখন উচ্চতার উপর দাঁড়াই ছিল, তখন বর্গকেন্দ্র ছিল কোথায়? 0.2 মিটারে। যখন প্রস্থ বরাবর দাঁড়ায় গেছে দ্বিতীয় কোশ্চেনে,
তখন যেটা হয়েছে, তাহলে 1 মিটারের অর্ধেক, যেহেতু কর্নার বিন্দু করলে অর্ধেক চলে আসে, তাই তো? তাহলে এটা কত, 0.5 মিটার, তাই না? তাহলে এখন ডাব্লু পোস্ত বরাবর যদি হয়, পোস্ত বরাবর যদি আমরা উল্লম্ব করতে চাই, ডাব্লু পোস্ত ইকুয়াল টু কি, mg এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল, এই হিসাব করতে হবে। তাহলে mg ফাইনাল হলো 0.5, ইনিশিয়াল 0.2, লাস্ট পর্যন্ত 200 × 9.8 ইন্টু 0.3। তাহলে এটা দেখবো যে 588 জুল, ঠিক আছে, 588 জুল। বুঝতে পারছো প্রশ্নটা? তাহলে এটা গেল, এখন 4 নাম্বার একটা কোশ্চেন দেখি। 4 নাম্বার প্রশ্নটা হলো এরকম যে, মনে করো কি আছে, একটা টেবিল আছে, এবার তল আছে, হ্যাঁ, তলের উপরে অনেকগুলো ঘনকার বস্তু, ঘন আকৃতির বস্তু অনেকগুলো আছে, বা ব্লক চিন্তা করতে পারো, ঘন আকৃতির ব্লক। হুম, অনেকগুলো কি আছে, ঘন আকৃতির ব্লক আছে। কারণ এগুলো মিলে তৈরি করতে বলছে কি, এগুলো একটা স্তম্ভ তৈরি করতে বলছে, এই চারটা আছে, চারটাকে মিলে কি করতে বলছে, একটা স্তম্ভ তৈরি করতে বলছে। প্রতিটি যেহেতু ঘন আকৃতি, একটা বাহুর ধার দেওয়া আছে, মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, ঠিক আছে, 40 সেন্টিমিটার। হুম, তাহলে আমাদের যেটা করতে হবে, এরকম আমরা সবগুলাকে স্তম্ভের আকারে নিয়ে আসবো। স্তম্ভ তৈরি করবো। তাহলে আমরা আগের দিন দেখছিলাম যে একটা সূত্র, mg n n-1/2 ইন্টু এইচ, দেখছিলাম না আগের দিন এইটা। হ্যাঁ, তাহলে আমরা যেটা করবো, এখানে সূত্র যত আমরা জানি, তাহলে আমরা এখানে কিসের মান বসাই দিব, যেগুলো দেওয়া আছে। তাহলে একটা ব্লকের ভর দেওয়া আছে 50 কেজি, ঠিক আছে। তাহলে আমরা এম এর জায়গায় বসাবো 50, জি এর জায়গায় 9.8, যেহেতু চারটা, তাহলে 4 × 3, ইন্টু এইচ কত, এইচ হলো যে 40 সেন্টিমিটার, 0.4 মিটার বাই 2, ঠিক আছে না? তাহলে এখন এটা দেওয়া আছে, তাহলে এখন এটা মান যেটা আছে ওইটাই, এটা যদি দেখবা সেটা হলো যে 1176 আসে। হুম, তাহলে এখন যেটা হয়েছে, এটা আমরা কিভাবে চিন্তা করছি আমি আগের দিন, এটা তোমরা মনে করে দিই। তাহলে প্রথম যে ব্লকটা আছে, এটা সরাইতে তো আসলে কোনো আলটিমেট কোনো শক্তি লাগবে না, কাজ করা লাগবে না, এখানের উপরে এটা আমরা উঠে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এখন এটার জন্য mg × 0, ঠিক আছে। আর পরেরটার জন্য কি হবে, প্রথমে ওর এইচ ইনিশিয়াল কত, mg এইচ, এখন এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল করতে হবে, তাই তো, তাই না? তাহলে ফাইনাল যেটা সেটা হলো যে এখানে 40 সেন্টিমিটার, আবার যখন এখানে উঠাই ফেলছি, তখন এখানে আবার কত, 0.2 মিটার, বা 20 সেন্টিমিটার, যেহেতু এই যেটা আছে এখানে, যেহেতু এটার ভর কিন্তু ছিল 20 সেন্টিমিটার না, তাহলে এটা নিচে ছিল 40 সেন্টিমিটার, উপরে 20 সেন্টিমিটার, লাস্ট পর্যন্ত mgh হয়, তাই তো? তাহলে আমরা এখানে mgh বলতে এইচ এর জায়গায় আমরা 0.4 বসে দিতে পারি। হুম, কারণ এটা কি হবে, পরেরটা যেখানে এখানে উঠে যাবে, তখন যেটা হয়েছে, এই 20 সেন্টিমিটার এখানেও থাকবে, আবার নিচে কত আছে, 80 সেন্টিমিটার। তাহলে লাস্ট পর্যন্ত 20 যদি বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে চলে যাবে, লাস্ট পর্যন্ত কত যোগ করবো, খালি 80 সেন্টিমিটার যোগ করলে হইতেছে, তাই তো? তাহলে mg2h, তাহলে একটার জন্য পাইছি, দুটোর জন্য পাইছি, তিনটার জন্য পাইলাম, এখন ফোর্থ
যে ব্লকটা আছে ওটার জন্য কি হবে, 3 হবে, এটা আমরা জানি। লাস্ট পর্যন্ত যেটা হয় 6 mg। আবার এখানে যেটা হয়েছিল 4 × 3/2, 6। তাহলে এখানেও আমরা লাস্ট পর্যন্ত 6 mg পাইছিলাম। ওকে, তাহলে মিলছে তাই তো, আমাদের থিওরির সাথে এটা মিলছে। তাহলে হইলো এটা মোটামুটি। এখন যদি বলে এই যে সংযুক্ত করছি আমরা, এই যে যতগুলো ব্লক দেওয়া আছে না, ব্লক গুলা কি মনে করে যেটা হয়েছে এখানে, তলটা এরকম চিন্তা করি, তলের উপরে যেটা করছি সবগুলোকে সংযুক্ত করছি, সুপারগুলো দিয়ে লাগাই ফেলছি এবারে। লাগাই ফেলার পরে আমরা একবারে স্তম্ভ তৈরি করছি, মানে দাঁড়া করাইছি। তখন এইবার তো করাচ্ছি আমরা আগের দিন। তাহলে এটা পুরোটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে, একটা একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। তাহলে ওর আদিতে যেটা ছিল এইচ ইনিশিয়াল, সেটা কি হবে, মাঝখান থেকে 0.2 সেন্টিমিটার। আবার যখন এইটা ছিল তখন কি হয়েছিল, এইটা হলো যে 0.4 মিটার, 0.4 মিটার, 0.4 মিটার, 0.4 মিটার। ঠিক আছে, তাহলে এইটা যেটা হবে এর ভরকেন্দ্র কোথায় হবে, আর ভরকেন্দ্র হবে এইখানে। লাস্ট পর্যন্ত যোগ করলে কত হয়, 0.8 মিটার। লাস্ট পর্যন্ত এম জি এইচ ইজ ইকুয়াল টু কি হবে, এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল। এম এর মান হলো যে 4টা যোগ করছি যেহেতু। হুম। আচ্ছা দেখি থাকে কিনা। হ্যাঁ, তাহলে এইচ এফ হলো 0.8 আর এইচ আই কত 0.2, প্লাস হলো 0.6 × 4 × 200। তাহলে ও 50, সরি এখানে 200 না তো, এম এর মান তো 50। জি এর মান 9.8, এখানে তো 9.8 জি রেখে দিতে হবে এখানে। যেহেতু 4টা বলক আমরা যোগ করছি না, এর সাথে মিলাইছি, তাহলে একটা বলকের ভর দেওয়া ছিল 50 কেজি। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু 4টা ব্লক আছে যুক্ত করছি আমরা, সুপারগুলো দিয়ে লাগাই ফেলছি, তাহলে কি হবে এখানে, তাহলে 4 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে লাস্ট পর্যন্ত এটা আসবে হলো যে 1176 আসবে। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল, আহ, আচ্ছা ওটা হিসাব পরে করবো ব্যাপার। আচ্ছা, নতুন একটা ম্যাথের ক্ষেত্রে আমরা চলে যাই। নতুন একটা ম্যাথ এরকম আছে, মনে করো যে আমাদের কাছে একটা দণ্ড আছে এরকম। ঠিক আছে, দণ্ডের ভর দেওয়া আছে 10 কেজি। দণ্ডের ভর দেওয়া আছে কত, 10 কেজি। আর দৈর্ঘ্য দেওয়া আছে হলো যে 4 মিটার। হ্যাঁ, এটা সুষম দণ্ড। ঠিক আছে, তাহলে প্রস্থ নগণ্য চিন্তা করতে পারি আমরা। তাহলে এই ছিল প্রথম স্টেপ। পরে যেটা করলাম আমরা, পরে আমরা যেটা করছি সেটা হলো যে আহ, এখান থেকে একটু দাঁড়া করে ফেলছি এখান থেকে। ঠিক আছে, উল্লম্ব না, একটু কোণ, কোণ করে আর কি। হ্যাঁ, কোণ করে আমরা দাঁড়া করে ফেলছি। তাহলে এইখান থেকে উচ্চতা আবার দেওয়া আছে। তাহলে ওর যে ভরকেন্দ্র যেটা ছিল, ও কিন্তু ওইখানেই থাকবে ভরকেন্দ্রটা, যে এখানেই, দণ্ড যেহেতু সেম। তাহলে ভরকেন্দ্র এখানে যেটা, এটার দূরত্ব যদি আমরা এখানে সি পয়েন্ট দিই, এখানে ডি পয়েন্ট দিই, তাহলে এই সি ডি। ঠিক আছে, আবার এই দূরত্ব দেওয়া আছে আর কি, এখান থেকে 1 মিটার। যদি আমরা এখানে এ ধরি, যদি ধরি যে মনে করো এই এটা ও, এটা এ, এটা বি, তাহলে ও এ দণ্ড, ও এ দণ্ড কি করছি আমরা আণবিকের সাথে একটা কোণ করে জায়গায় ফেলছি। হ্যাঁ, তাহলে এই যে এ বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। আহ এখন বলছে যে কৃত কাজ আসলে কত। কৃত কাজ কত, তাহলে আমরা যেটা করতে হবে, ভর কেন্দ্র ওই একই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ ফাইনাল মাইনাস এইচ ইনিশিয়াল। তাহলে এইচ ফাইনাল বলতে আমরা বোঝাচ্ছি যে ভর কেন্দ্রটা পরে কোথায় চলে গেছে। হুম, আর আগে কত ছিল, এখন এইচ ইনিশিয়াল বলতে আমরা জিরো ধরা যায়, যেহেতু প্রশ্ন নগণ্য চিন্তা করতে পারি আমরা, তাই না। তাহলে এইচ আই এটার মান হলো যে জিরো।
এখন এইচ ফাইনাল আসলে কি হবে? এইচ ফাইনাল হবে যে এই ভরকেন্দ্রের উচ্চতা কত, কোথায় আছে ভূমি থেকে। যদি আমরা যদি সিডি এর মানটা বের করতে পারি, এটাই কি হবে? এইচ ফাইনাল। ঠিক আছে না? তাহলে এখন আমাদের এইচ ফাইনাল বের করতে হবে। তাহলে এখন যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে, আমরা ছোটবেলায় একটা পড়ছিলাম, একটা উপপাদ্য পড়ছিলাম যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এর যে মনে করো এটা তো মিড পয়েন্ট আসলে, বর্গকেন্দ্র মিড পয়েন্ট না, যেহেতু সরু সমদণ্ড মিড পয়েন্ট। হুম। মিড পয়েন্ট থেকে যদি একটা তুমি লম্ব টানো, তাহলে এই যে বাহুটা সিডি, সিডি বাহুটা কি হবে? হাফ অফ এবি। মনে আছে এই উপপাদ্যটা? সিডি হবে হলো যে এবি এর অর্ধেক, যদি আমরা হাফ পয়েন্ট গুলো যোগ করি, ঠিক আছে? তাহলে সিডি ও এ এর হাফ হলো সি। হ্যাঁ, হাফ। যেহেতু বলছিলাম যে ভরকেন্দ্র আসলে মাঝখানেই থাকে বলতে গেলে। ভরকেন্দ্র মাঝখানে, তারপর এই রেখাটা, এই রেখাটা সমান্তরাল। ঠিক আছে, তাহলে লাস্ট পর্যন্ত হাফ ইন্টু এবি, তাহলে এবি এর মান কত দেওয়া আছে? 1 মিটার। তাহলে লাস্ট পর্যন্ত যেটা হয় হাফ ইন্টু এ মানে 0.5 মিটার, সিডি এর মান। তাহলে এই ফাইনালের মান কি হবে? 0.5। তাহলে এম এর মান যদি 10 দেওয়া থাকে আর জি এর মান 9.8, তাহলে এই ফাইনাল হবে কত? 0.5। আর লাস্ট হলো একক জুল। তাহলে দেখবা যে এটার মান যদি ক্যালকুলেশন করো, ভুল না হলে 49 জুল। ঠিক আছে, বুঝতে পারছো? হুম। তাহলে এখন আরেকটা দেখি এরকম একই টাইপের। এটা হচ্ছে 5 নাম্বার ম্যাথ ছিল। তাহলে আমরা 6 নাম্বার একটা ম্যাথ দেখি। 6 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে 4 মিটার দৈর্ঘ্যে ও 10 কেজি ভরের, একই মানে আগেরটা যেটা ছিল ওরকমই একটা দণ্ড আছে। হ্যাঁ, দণ্ড আছে, সেটা হলো যে যেটা বলছে শোয়ানো অবস্থা হতে 1 মিটার উচ্চতার একটি দেয়ালে গা বরাবর এমনভাবে হেলান দেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমাদের কাছে 1 মিটার উচ্চতার একটা দেয়াল আছে, ধরলাম এই হলো যে আমাদের 1 মিটার উচ্চতার একটা দেয়াল। হুম। তাহলে প্রশ্ন আমাদের বলছে শোয়ানো অবস্থা হতে এমন ভাবে হেলান দিয়ে রাখতে হবে, মানে ওই দেয়ালের উপর এই সরু সুষম দণ্ডটাকে শোয়ানো অবস্থা হতে 1 মিটার উচ্চতার একটি দেয়ালের গা বরাবর এমন ভাবে হেলান দিয়ে রাখতে হবে যাতে দণ্ডটি যেটা আছে এর 1 মিটার দৈর্ঘ্য দেয়ালের শীর্ষ পার করে থাকে। তাহলে দেয়ালের শীর্ষ কোনটা? এটা না, যেটা হচ্ছে শীর্ষ থেকে 1 মিটার পার করে থাকবে, শোয়ানো ওই যে যেটা আগে ছিল সমদণ্ড যেটা ছিল 1 মিটার পার করে থাকবে। তাহলে এই দণ্ড তোমার, তাহলে আগে যেটা ছিল এটা ছিল বলছিলাম যে 4 মিটার, 4 মিটার, আর এম দেওয়া ছিল 10 কেজি। তাহলে এখানে থেকে মাঝ বরাবর থাকবে, তাহলে 2 মিটারে থাকবে, তাই তো? তাহলে এখান থেকে 2 মিটার। ওকে, তাহলে ভর কিন্তু যেটা আছে বললাম যে সবসময় সেম জায়গায় থাকে ভর কিন্তু, তাই তো? মানে ভর কিন্তু বলতে বোঝায় যে ওর সমস্ত ভর যেখানে কেন্দ্রীভূত আছে। তাহলে এই যে সেম 2 মিটার, এইখান থেকে যদি এটা ও পয়েন্ট রাখি, এটা ও এ, তাহলে ও এ যে বাহুটা আছে তাহলে এখান থেকে 2 মিটার। আর এইটুক বলছিলাম যে 1 মিটার বাইরের দিকে বর্ধিত অবস্থায় আছে, তাহলে এইটুক কি হবে? 1 মিটার। হুম। তাহলে এখন আমরা যেটা হিসাব করবো এই যে এই স্পাইনাল কোনটা হবে? এইটা স্পাইনাল। এটা কি হবে? এই স্পাইনাল হবে না? সেটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে একটু সুবিধা হবে। এইটা হবে কি? এই স্পাইনাল। হুম। তাহলে বলছিলাম যে 1 মিটার দেয়ালে দৈর্ঘ্য দেওয়া আছে, আবার 1 মিটার। হুম। তাহলে এখন যদি আমরা এই এটা সমাধান করতে চাই, তাহলে এই কোণটা আমরা হিসাব করতে পারবো। যদি আমরা এই ত্রিভুজটা যখন আমরা হিসাব করব, তখন কিন্তু আমরা এই কোণটা বের করতে পারবো।
কিভাবে বের করতে পারবো? যেহেতু সমকোণী ত্রিভুজ, আমাদের এই কোণ যদি এইটা হয় তাহলে লম্ব কোণটা এই দেয়ালের দৈর্ঘ্য। আবার দেখো ত্রিভুজ দেওয়া আছে 3 মিটার। হ্যাঁ, দেয়ালের দৈর্ঘ্য 1 মিটার দেওয়া আছে। ঠিক আছে, আবার এখান থেকে দেখছিলাম যে 1 মিটার বর্ধিত অবস্থা আছে, মানে শীর্ষ থেকে বাইরে 1 মিটার। তাহলে এই যে ও, আর এখানে যদি একটা পয়েন্ট আমরা বি ধরি, তাহলে এই ও বি এর দৈর্ঘ্য কত হবে? 3 মিটার না? তাহলে আমরা যদি ও বি আর এটাকে আমরা ডি ধরি, তাহলে ও বি ডি ত্রিভুজে সেটার মান বের করতে পারবো সাইন ইনভার্স দিয়ে 1 বাই লম্ব, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে যে কোণ আসে সেটাই অ্যাঙ্গেল, তাই না? আমরা আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি। দেখতেছি যে আমরা এই থিটাটা কি সাধারণ, যদি আমরা এখান থেকে আরেকটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, যেটা করলাম, আচ্ছা এখানে একটু গিজিবিজি হয়ে গেছে তাই তো। আবার একটু দেখি তাহলে বোঝার চেষ্টা করি। তাহলে এখান থেকে যদি আমরা একটা আঁকি, একটা লম্ব টানি এখান থেকে, তাহলে এই একটা ত্রিভুজ, ও এ ই একটা ত্রিভুজ হয় না একটা? তাহলে ও এ ই আর একটা ত্রিভুজ হয়। আবার আগে দেখছি যে ও বি ডি, সেটা হলো যে এই ত্রিভুজটা। এখন যদি আমরা কোনোভাবে এই দুটো ত্রিভুজকে সদৃশকোণী দেখাইতে পারি, তাহলে আমরা এই যে এইচ ফাইনালটা আমরা বের করতে পারি। আমাদের উদ্দেশ্য কি এইচ ফাইনাল বের করা। যেহেতু আগেরটা আমরা দেখছিলাম যে মিড পয়েন্টে আছে, এই জন্য আমরা আগের যে উপপাদ্য খাটাই বের করতে পারছি, যেটা কি হয়েছে, মানে বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এ। কিন্তু এটা তো এভাবে বের করতে পারবো না, এবার এটা কি করতে হবে, সদৃশকোণী প্রমাণ করে বিপরীত যে বাহুগুলোর অনুপাত সমান হয়, এটা আমরা আগে দেখছিলাম। এটাও আমাদের পড়ছিলাম কিন্তু আমাদের আগে সেকশনে। তাহলে এখন যদি আমরা ও বিডি, মানে ও বিডি এই ত্রিভুজটা আর এই বৃহৎ ত্রিভুজটা যদি আমরা সদৃশকোণী কোণী দেখাইতে পারি, তাহলে যেটা হবে সেটা হবে কি, আমাদের সমান্তরাল যে বাহুগুলো আছে বা অথবা বিপরীত যে বাহুগুলো আছে এদের অনুপাত সমান দেখাইতে পারবে। তাহলে এখন দেখো এই যে থিটা কোণটা কি সাধারণ কোণ, আবার সমকোণটা কি, সব দুই জায়গায় সমকোণ আছে, তাই না? সমকোণও আছে, আবার কি আছে, একটা সাধারণ কোণও আছে। তাহলে লাস্ট পর্যন্ত এটাও কি হবে, সেম কোণই হবে আর কি, কোণের মান দুটো সমানই হবে। তাহলে দুইটা কোণ সমান দেখাইতে পারলে অপোজিট কোণটা অটোমেটিক সমান হবে। ওকে, তাহলে এখন বুঝতে পারলাম তাহলে এই দুটো ত্রিভুজ কি, ত্রিভুজ দুটো হলো যে সদৃশ। তাহলে আমরা যেটা করতে পারবো বিডি, বলছিলাম যে বিপরীত যে বাহুগুলো আছে এদের অনুপাত সমান দেখানো যায়, তাহলে বিডি বাই এই, আবার কি হবে ওবি বাই ও এ। ঠিক আছে, আমরা ওবির মান কিন্তু আগে 3 বের করে রাখছি, আর ও এর মান তো আমরা আগে থেকেই জানি, উদ্দীপকে দেওয়া আছে 4 মিটার। ঠিক আছে, 4 মিটার দেওয়া আছে না? তাহলে আমরা এখন যদি বিডি এর মানটা বের করতে চাই, বিডি ইজ ইকুয়াল টু ওবি বাই ও এ ইন্টু এ ই। লাস্ট পর্যন্ত ওবি এর মান যেটা সেটা হলো যে ওবি এর মান দেওয়া আছে 3 মিটার, মানে বের করছি আমরা 3 মিটার, তারপর ও এর মান হলো 4 মিটার, আর এ এর মান দেওয়া আমরা দেখছিলাম দেয়ালের দৈর্ঘ্য দেওয়া ছিল 1 মিটার, তাহলে লাস্ট পর্যন্ত 3/4 মিটার। হুম, 3/4 মিটার। তাহলে লাস্ট পর্যন্ত এম জি এইচ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এম জি এইচ না, এম জি এইচ ফাইনালি আমরা হিসাব করবো যেহেতু এইচ ইনিশিয়াল 0। তাহলে এম জি ইন্টু ফাইনাল মান কত হবে, 3/4 মিটার, তাহলে লাস্ট পর্যন্ত 1 জুল। ঠিক আছে, এই হলো একটা ম্যাথ। বুঝতে পারছো? তুমি আগের দিন, আগেটা দেখছিলাম না যে যেহেতু মাঝখানে পয়েন্টে ছিল এটা, এর জন্য সরাসরি আমরা এই যে উপপাদ্যটা ব্যবহার করে মান বের করতে পারছি। যদি না হয়, যদি মিড পয়েন্ট না হয়, তাহলে আমরা কিভাবে বের করবো, সদৃশকোণী প্রমাণ করে তারপরে সমান্তরাল মানে বিপরীত বাহুগুলোর অনুপাত সমান যেহেতু হয়, ওইখান থেকে আমরা কি বের করবো, এই ফাইনালের মানটা বের করবো। বুঝতে পারছো? হ্যাঁ, বিডি। হ্যাঁ, এইটাই তো বিডি হলো যে এইচ ফাইনাল। কারণ কি দেখো, বলছিলাম না যে ভর কেন্দ্র কি, যেখানে আমরা ভরটা কেন্দ্রীভূত করতে পারি, তাহলে 2 মিটার পাইছি আমরা দেওয়া ছিল উদ্দীপক থেকে, বা আমরা বুঝতে পারছি 4 মিটারের মাঝখানে হবে।
তাহলে এখন এটা আমরা সবাই বা নিচে নামাই, আমাদের যে কোনো জায়গায় নেই না কেন, ওর ভর কিন্তু কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভর কেন্দ্রের পয়েন্টটা কিন্তু সেম জায়গায় থাকবে, তাই না? তাহলে এখন সেটাই আমরা করছি এখানে, তাহলে আমাদের ভর কেন্দ্রের পয়েন্টটা সেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের বিডিটা মাঝখানে পড়ে না, তাহলে আমাদের এইটা বের করতে হবে। একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ তাহলে এইটা বের করতে হবে। হুম, এইটা বের করলে হবে না, তাহলে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে দেখাইতে পারি আর কি সম্পর্ক। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ভালো জিনিস মনে করছি। আচ্ছা, ঠিক আছে, এখানে যদি একটা পয়েন্ট দিই, এটার নাম কি রাখবো, ধরো এন দিলাম, তাহলে এন, আর এটা রাখলাম মনে করো এম, ঠিক আছে। তাহলে এখানে সবই ঠিক থাকবে, খালি এখানে হয়ে যাবে হলো যে বিডি এর জায়গায় এন এম, ঠিক আছে, এন এম রাখলাম। আর বুঝিনি, আবার বলো, হ্যাঁ। এন এম, আর এখানে হলো যে ও এন, ও এন বাই ও এ, ঠিক আছে। তাহলে ও এন এর মান কত? ও এন এর মান 2 মিটার, ঠিক আছে। ও এর মান কত? ও এর মান হলো 4 মিটার। আর এ এর মান কত? যেহেতু এন এম বাই এ ই করবো আমরা, এ এর মান 1, ঠিক আছে। লাস্ট পর্যন্ত যেটা হয়, তাহলে 1/2, 3/4 হবে না, হবে 1/2, ঠিক আছে। তাহলে লাস্ট পর্যন্ত এখানে আমরা 1/2 বসাবো, ঠিক আছে, দুঃখিত আছে, ঠিক আছে। ঠিক আছে, আমরা এই এই একটু লাস্ট এই টপিকের লাস্ট টাইম একটা বুঝতে পারছো না? হুম, এই টপিক যেটা হলো, আগের দিন আমরা এটা দেখছিলাম, তারপর আরো একটু দেখবো। যেটা আছে তোমার কাছে, মনে করো এই পাশে একটা পাহাড় আছে, পাহাড় আবার আনত তল আছে, হ্যাঁ। আবার এখানে একটা ভূমি আছে, সমভূমি উপরের দিকে, আবার এইখানে আরেকটা তল আছে। বলা আছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। হুম, আর এই অ্যাঙ্গেলটা হলো যে 30 ডিগ্রি। আর এটা কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, বি, ডি, ই, এফ। হ্যাঁ, এটা হলো এ। হ্যাঁ, বলছিলাম না ভরকেন্দ্রের সরণ, তাহলে যেটা হয় ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ হয়। হ্যাঁ, 1/2। ইনিশিয়াল কত? ইনিশিয়াল তো এইখান থেকে হিসাব করবো না আমরা, এখানে এই ইনিশিয়াল কত? ভরকেন্দ্র তো 2 মিটার, এখান থেকে 2 মিটার, কিন্তু আমরা যে এই হিসাব করতেছি সেটা হলো যে ভূমি থেকে এই ওই ভরকেন্দ্রের ইটা কত, স্থানটা কোথায় আছে, অবস্থানটা কোথায় আছে ভূমি থেকে। তাহলে আগে ছিল ভরকেন্দ্রের অবস্থান, বলছিলাম নগণ্য চিন্তা করা যায়, যেহেতু সুষম দণ্ড দেওয়া আছে, তাহলে 0 চিন্তা করছি। আর যখন এখানে চলে আসছে, তাহলে ভরকেন্দ্র যেটা হয়ে গেছে, এই 0.5 মিটার উচ্চতায় চলে গেছে। ওকে, বুঝতে পারছো? তাহলে এখন এইটাই আসো, তাহলে এখানে যেটা আছে, এখানে একটা দুইটা আনত তল দেওয়া আছে, মাঝখানে একটা সমভূমি দেওয়া আছে। বলছে যে 20 কেজি ভরের একটি ব্লককে এ বি ও সি ডি, হ্যাঁ এই যে এ বি আছে না, 20 কেজি ভরের একটা ব্লক আছে তোমার কাছে। 20 কেজি ভরের একটা ব্লক আছে, ঠিক আছে, এটা হলো ব্লক। 20 কেজি ভরের ব্লক আছে, ব্লকটাকে যদি তুমি করছো, বলছে যে তোমার এই এবি তল বরাবর আর এই সিডি তল বরাবর উপরে উঠাইতে হবে। কিন্তু কাজ কত? হুম, যথাক্রমে কি করতে হবে, আহ বি ও ডি বিন্দুতে নিয়ে আসতে হবে। এই বিন্দুতে এখান থেকে একবার উঠাবা, এখান থেকে একবার উঠাবা ব্লকটা। বুঝছো, দুই ক্ষেত্রে কিন্তু কাজ করে। আবার একটা তথ্য দেওয়া আছে এখানে, তথ্যটা হলো এরকম যে বিই ইজ ইকুয়াল টু ডিএফ ইজ ইকুয়াল টু 2 মিটার, ঠিক আছে। তাহলে এই বিই এটা হলো 2 মিটার দেওয়া আছে। হুম, তাহলে আমরা দেখছিলাম যে আগে যদি আমরা এইখান থেকে এখানে উঠাই, অথবা এইখান থেকে এইখানে উঠাই,
দুই ক্ষেত্রে কৃত কাজটা কি হয়, এম জি এইচ হয়ে যায়, তাই তো? তাহলে আমরা যদি দুই ক্ষেত্রে যেটা হয় এম জি এইচ, তাহলে আমরা বলতে পারবো যে যদি ডাব্লিউ অফ এ বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ অফ সি ডি, এম জি ইন্টু টু। দুই ক্ষেত্রে কৃত কাজ কি হয়, সমান হয়, এটাই দেখাইতে বলছি। এটাই মনে করো এমসিকিউ তে আসার মতো, হ্যাঁ। এখন সিডি, বিই আর ডিএফ সমান, কিন্তু এই দুটো সমান, বিই আর ডিএফ এই দুটো 2 মিটার সমান। কিন্তু আমি বলছিলাম মনে আছে, যদি এখান থেকেও এখানে উঠাও, আবার এইখান থেকেও এখানে উঠাও, দুই ক্ষেত্রে সেম, তাহলে দেখো, তাহলে এখান থেকেও এখানে উঠানোর যে দূরত্ব, মানে যে কাজ, আবার এখান থেকে এখানে উঠালেও কি একই কাজ, আবার সেম, আবার এটা থেকে এখানে উঠালেও একই কাজ। আশা রিসিভ করো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে এটা তো পারলা নাকি, ওটা হয়ে গেছে, এটা বুঝতে পারছো। এখন আছে আমার শক্তির chapter, শক্তি। শক্তি, তাহলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এসএসসি এর একদম পুরো ক নাম্বারের হট টপিক নাকি হট কোশ্চেন। কাজ করার, তাহলে শক্তি যেটা হয় মেইনলি আমরা যেটা হিসাব করি যান্ত্রিক শক্তির ক্ষেত্রে, মোটামুটি ওরকম হিসাব করি যে এক হলো যে বিভব শক্তি, আর একটা কি, গতিশক্তি। বিভব আর গতিশক্তি, হ্যাঁ। তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত হয় তাকে কি বলে, বিভব শক্তি বলে, অবস্থানের পরিবর্তন। আর গতিশক্তি কিভাবে হয়, যে গতির কারণে যে শক্তি হয়, মানে কাজ করার যে ক্ষমতা লাভ করে গতির কারণে। তাহলে বিভব শক্তি যেটা হয় সেটা অবস্থানের পরিবর্তনের জন্য। তাহলে বিভব শক্তি দেখতেছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যদি আমরা এরকম বলি, এম জি এইচ টা আসে কোথা থেকে, ওই থেকে কিন্তু আসে, বিভব শক্তি থেকেই আসে। মনে করো যেটা হয়েছে, এখানে তোমার একটা তল আছে, তল থেকে তুমি একটা বস্তু ভূমিতে ছিল, এখান থেকে তুমি বস্তুটাকে এখানে নিয়ে আসবা, তাহলে অবস্থানের যে পরিবর্তন তোমার হয়েছে সেটা হলো যে এইচ পরিবর্তন। হুম তাহলে উপরের দিকে তুমি এফ বল দিয়েছিলে, আর নিচের দিকে এম জি কাজ করে। হুম তাহলে যেটা হয়, কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, তাই তো? তাহলে এফ এস কস থেটা। এখন দেখলাম যে যেখানে আমরা বল প্রয়োগ করছি আর সরণটা কি একই দিকে, তাহলে সরণের উপাংশ কি বল বরাবর জিরো না, তাহলে এফ এস কস 0 ডিগ্রি, লাস্ট পর্যন্ত এফ এস। আর দেখছিলাম যে এফ আর এম যে সমান, যদি আমরা যেটা হয়, আমরা সর্বোচ্চ যে ওজনটা আছে, ওজনের সমপরিমাণ বল দিয়ে আমরা টান দিই উপরে বল প্রয়োগ করি, তাহলে এফ এর জায়গায় আমরা এম জি বসাইতে পারি। আর এস যেহেতু এখানে সরণ, সরণটা আসলে এখানে কি হয়েছে, এইচ না, তাহলে আমরা এম জি, এখান থেকে আমরা মানে অভিকর্ষ বিভব শক্তি থেকে কৃত কাজ এম জি এইচ এটা পাইছি, হ্যাঁ। তাহলে লাস্ট পর্যন্ত এটা হলো কৃত কাজ এম জি এইচ।
ওকে, তাহলে এখন আরেকটা জিনিস আমরা দেখি স্প্রিং এর ক্ষেত্রে, হ্যাঁ, স্প্রিং এর সঞ্চিত শক্তি। স্প্রিং এর সঞ্চিত শক্তি আমরা দেখব, সেটা হলো যে মনে করো একটা স্প্রিং তোমার কাছে আছে, সেটা এরকম। এখান থেকে তুমি যেটা করছো, একটু প্রসারিত করছো এজেন্ট দ্বারা কৃত কাজ, মানে এজেন্ট দিয়ে তুমি এটা বল প্রয়োগ করছো এইদিকে, মানে টেনে নিয়ে আসছো, তাহলে এফ এজেন্ট বুঝলাম আগের দিন। হ্যাঁ, তাহলে যেটা হয়েছে আগে ছিল তোমার এইখানে, এখন চলে আসছে এইখানে, ধরলাম যে এই দূরত্বটা হলো যে এক্স মিটার। ওকে, তাহলে যেটা হয়েছে আমরা জানি যে ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স, হ্যাঁ, এফ এক্স কস থিটা, তাই তাই তো নাকি? এখন আমরা ধরলাম যে আসলে ডিএক্স পরিমাণ আমরা সরাইছি, অনেক ক্ষুদ্র পরিমাণ আমরা টান দিয়ে সরিয়ে আনছি, ঠিক আছে? যদি ক্ষুদ্র পরিমাণ আমরা সরাই নিয়ে আসি, তাহলে আমরা যেটা করতে হবে, এখানে আমাদের ডি দিতে হবে, এখানে আমাদের কি করতে হবে, ডি নিয়ে আসতে হবে, ঠিক আছে? ডি ডাব্লিউ আসলে কি? ডি ডাব্লিউ হলো যে এফ ডিএক্স কস 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন ডি ডাব্লিউ যেটা পাইলাম যে এফ ডিএক্স। আবার আগের দিন আমরা দেখছিলাম যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এফ ইজ ইকুয়াল টু কি, কে এক্স করছিলাম না আমরা আগের দিন? কে টা হলো যে স্প্রিং ধ্রুবক, তাহলে আমরা এখানে বসাই দিই কে এক্স ডি ডাব্লিউ। যদি এখন আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা ডাব্লিউটা পেয়ে যাবো। তাহলে যেটা করছি আমরা, যদি আমরা এটাকে 0 পয়েন্ট ধরি, আর এটাকে আমরা এক্স পয়েন্ট ধরি, তাহলে 0 থেকে আমরা এক্স, লোয়ার লিমিট এক্স, আপার লিমিট এক্স, মানে লোয়ার লিমিট 0, আপার লিমিট এক্স, তার ডি ডাব্লিউ এর মান পাইছি কে এক্স ডি এক্স। আসলে আমরা যদি কে বাইরে রাখি আর এক্স কে আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন কি মনে আছে? ঠিক আছে, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ কি, এটাই, মানে সঞ্চিত শক্তি আর কি, সঞ্চিত বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি, ঠিক আছে? তাহলে এই যে সঞ্চিত বিভব শক্তি আছে, এটার কারণে কি হবে, এটার কারণে ও পিছনের দিকে সরে আসে চাপ। আমরা একটা বস্তুকে যখন তল থেকে উপরের দিকে উঠে নিয়ে আসি এই দূরত্ব, ওর মধ্যে একটা কি তৈরি হয়, বিভব শক্তি তৈরি হয়, এমজিএইচ। এর কারণে কি হবে, ও নিচের দিকে নামার জন্য চেষ্টা করে, ঠিক আছে? ওই শক্তিকে আবার গতিশক্তিতে পরিণত করে। তাহলে বুঝতে পারছো আশা করি এই পর্যন্ত, নাকি? না বুঝতে বললো এখানে, ইন্টিগ্রেশনে যদি না বোঝো সমস্যা নেই, সামনে আমি দেখাই দিব, ঠিক আছে? ভুলে গেছো মনে হয় ইন্টিগ্রেশনের সূত্রগুলো, সমস্যা নাই, তুমি খালি সূত্র মনে রাখো এখান থেকে, ঠিক আছে? তাহলে একটা সিম্পল এখান থেকে কোশ্চেন দিই, যেন এই সূত্রটাকে ইউজ করতে পারো। মনে করো কোশ্চেন কি হবে, কোশ্চেন 8, যেটা বলছে তোমাকে, একটা স্প্রিং আছে 5 সেন্টিমিটার প্রসারিত করলে, 5 সেন্টিমিটার প্রসারিত করলে কি হয়, এর মধ্যে যে শক্তি কাজ করতে হয় সেটা হলো যে 85 জুল। একটি স্প্রিংকে 5 সেন্টিমিটার প্রসারিত করতে 85 জুল কাজ করতে হয়, স্প্রিংকে আরো 7 সেন্টিমিটার প্রসারিত করতে, কৃত কাজ করতে, মানে আর কত কাজ করতে হবে আর কি, 7 সেন্টিমিটার প্রসারিত করতে অতিরিক্ত কত কাজ করতে হবে, অতিরিক্ত কত কাজ করতে হবে।
ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমাদের যদি এরকম হয়, একটা স্প্রিং হয়, স্প্রিংকে আমরা 5 সেন্টিমিটার প্রসারিত করছি, এরকম ছিল, এখান থেকে আমরা এটা করলাম যে 0 পয়েন্ট থেকে আমরা 5 সেন্টিমিটার প্রসারিত করলাম, 5 সেন্টিমিটার। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়, হাফ কে এক্স স্কোয়ার, আগের দিন আগে স্লাইডে দেখছি। তাহলে ডাব্লিউ এর মান কত, 85। তাহলে হাফ কে এর মানটা আমরা জানি না, এক্স এর মান 0.05। তাহলে কে এর মান এখান থেকে যেটা পাবা সেটা হলো যে 68000। দেখো এককটা কি হয়, এককটা আসলে হয় এফ ইজ ইকুয়াল টু কে এক্স দেখছিলাম না, তাহলে কে এর এককটা যেটা হয় নিউটন পার মিটার। হুম, নিউটন পার মিটার। তাহলে এখন বলছি 7 সেন্টিমিটার প্রসারিত করতে অতিরিক্ত কত কাজ করতে হবে, তাহলে এই পরিমাণ কাজ আমরা 85 যদি করেই ফেলছি, তাহলে আমাদের অতিরিক্ত যদি আমরা 2 সেন্টিমিটার আরো বাড়াইতে চাই, তাহলে আমাদের কত কাজ করতে হবে। তাহলে আমরা যদি এরকম শুরু থেকে আহ, বের করি আর কি, এটা ডাব্লু 1 ধরে, ডাব্লু 2 যে হাফ কে এক্স প্রাইম স্কোয়ার, এখান থেকে যদি আমরা আগের কৃত কাজটা বিয়োগ করি 85 তখন আমরা লাস্ট পর্যন্ত অতিরিক্ত কত কাজ করতে হবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে হাফ কে এর মানে আমরা আগের ইকুয়েশন থেকে পাইছি 68000, আর এক্স প্রাইমের মান কত, এক্স প্রাইমের মান হলো 0.07 মিটার। তাহলে এখান থেকে যেটা পাবা 489.6। তাহলে অতিরিক্ত কাজ করতে হবে W2 - W1, যেটা হলো 48489.6 মাইনাস 85, যার মান আসে 404.6। ঠিক আছে, বুঝতে পারছো? সহজ কিন্তু। এখন একটা এসএসসি ম্যাথ দিব, এটা বাসায় করবা। কি হয়েছে যে 80 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো, হ্যাঁ। বলছে যে মাটি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ হবে। বিভব শক্তি গতি শক্তি এক তৃতীয়াংশ হবে। তাহলে আমি এটা শর্টকাটটা খালি বলে দিই, সেটা হলো যে মনে করো, হ্যাঁ তাহলে এটা আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি এটা তুমি নিজের মতো করে নিও, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, ভর লাগবে না, ভরটা লাগবে না, মান না দেওয়া হলে। কারণ হয় কি, এই যে এম জিএস আছে না, আবার যখন তুমি 1/3 হাফ এম ভি স্কোয়ার দিতেছো, এই এম এম আসলে কাটা চলে যাচ্ছে। ঠিক আছে? শর্ট টেকনিক এটা বলে দিই, গতিশক্তি মানে ই কে ইজ ইকুয়াল টু এন ইন্টু ভি অফ শক্তি। ঠিক আছে, মানে এটা যদি হয় আর কি, ই কে ইজ ইকুয়াল টু এন ইন্টু ই হয় আর কি, যদি গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয়, তাহলে এইচ কি হবে, এইচ প্রাইম, এইচ প্রাইম যেটা হবে যে উচ্চতায় আর কি সমান হবে, মানে এক তৃতীয়াংশ বা যেটাই বলা থাকে এন গুণ হবে, সেটা হলো যে এইচ বাই এন প্লাস। ঠিক আছে, মানে যদি গতিশক্তি বিভব শক্তির এন গুণ হয়, তাহলে কত উচ্চতায়, হুম, এর বিয়োগ শক্তি গতিশক্তির 1/n অংশ হবে। ঠিক আছে, 1/n অংশ হবে। তাহলে এখানে যদি 1/n অংশ, তুমি এটা যদি পরস্পর চেঞ্জ করো আগের ম্যাথের মতো আর কি, বিভব শক্তি বড় ছিল আর কি, গতিশক্তির 1/3 অংশ। হুম, তাহলে এই গতিশক্তি কি 3 গতিশক্তি না, বিভব শক্তি না, তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেছি কিন্তু 3।
তাহলে এইচ এর মান কি হবে? এইচ বাই এন প্লাস ওয়ান। তাহলে এন এর মান এই যে আগে যেটা এইচ দেওয়া ছিল 80 মিটার মনে হয়, তাহলে 80/3 প্লাস 1 মানে 20 মিটার উচ্চতায় কি হবে? বিভব শক্তি গতি শক্তির একটা অংশ হবে। ওকে, ঠিক আছে। এখন হলো যে গতিশক্তি। গতিশক্তি হাফ এম বি স্কয়ার জানো, আর কিছু বলবো না এটাকে নিয়ে। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্য পড়েছিলাম। কাজ শক্তি উপপাদ্য। আচ্ছা, হয়তো খেয়াল করতে পারতেছে না, এটা হলো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস লিখছিলাম, মনে আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এটাকে আমরা আবার এরকম লিখতে পারি, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। মানে এই বিটা হলো যে শেষ বেগ, এটা হলো আদি বেগ। মানে যেটা হয় এখানে, গতিশক্তির পরিবর্তনই হলো কি কৃত কাজ। কৃত কাজ কি? যে কৃত কাজ, কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। হ্যাঁ, তাহলে এখন যেটা করবা আসলে, মনে করো এরকমও তো হইতে পারে যে একটা বস্তু ছিল, ওর বেগ 20 মিটার পার সেকেন্ড, তারপর একটা মন্দন নিয়ে ওর বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে বলা হলো যে এই বস্তুর উপর কৃত কাজ করতে। তাহলে এখন এই ভি টু যেটা বললাম যে শেষ বেগ ভি টু, 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে যখন আমরা স্কোয়ার করবো, এটা থেকে যখন আদি যে বেগটা ছিল, আদি বেগ 20 স্কোয়ার করবো, স্কোয়ার করে বিয়োগ করবো, তখন লাস্ট পর্যন্ত কৃত কাজটা ঋণাত্মক আসে না? তাহলে কাজ ঋণাত্মক হইতে পারে, কিন্তু আমরা যদি মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা যেটা করব, যেটা বড় বেগ আছে, বড় বেগটা এই ভি টু এর জায়গায় বসাবো। ঠিক আছে, আর ছোট বেগটা কি করবো, ভি ওয়ান এর জায়গায় বসাবো। যে মানটা সেটাই কি আসলে মান। আর দিক যদি বলে কি ধনাত্মক কাজ নাকি ঋণাত্মক কাজ, তখন কি হবে, তখন আমরা ছোটটা আগে দিব, ছোট বড় যেটা আগে থাকে শেষ বেগটা আগে দিব, আর যে বেগটা পরে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে একটা কোশ্চেন সলভ করি তাহলে। কোশ্চেন দেওয়া আছে, মনে করো এরকম যে একটা বস্তু s is equal to 2t² - 3t + 4 এই সমীকরণ অনুযায়ী চলমান। ঠিক আছে, এই সমীকরণ অনুযায়ী চলমান বস্তুটা। বস্তুর ভর দেওয়া আছে আবার 10 কেজি। বলছে যে t is equal to 3 সেকেন্ড হতে t is equal to 5 সেকেন্ড সময় কৃতকাজ করে। তো তোমাকে মানে দেখাইছি এরকম যে b is equal to dt of s, আবার a কি ছিল মনে আছে? dt of v। মানে বি কে যদি আমরা ক্ষুদ্র মানে একটা করি, অন্তরীকরণ করো, তখন আমরা ত্বরণ পাই, আবার যখন এস কে অন্তরীকরণ করি তখন আবার বেগ পাই। হুম। তো ক্ষুদ্র সময় ক্ষুদ্র সরণের পরিবর্তন, এটা কি বেগ বলতেছে। আচ্ছা, তাহলে এখন যেটা লাগবে আমাদের, কি তো কাজ চাইছে 3 সেকেন্ড আর 5 সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা যেটা বের করতে পারি এভাবে যে হাফ এম ওই সময় 3 সেকেন্ড সময় যে বা 5 সেকেন্ড সময় যে বেগের স্কোয়ার মাইনাস 3 সেকেন্ড সময় বেগের স্কোয়ার। তাই না? তাহলে ইজিলি আমরা বের করতে পারতেছি, আগের নিয়ম থেকে কঠিন করা লাগতেছে না। তাহলে এই ডিফারেন্সিয়েট করো s কে। কি হবে ডিফারেন্সিয়েট করলে? 40 - 3 আসে না?
কি বুঝতে পারছো? গুড। ঠিক আছে, তাহলে আরেকটা ম্যাপ করি। ম্যাপটা শুনো আমি কি বলতেছি, হ্যাঁ? অথবা লিখে দিতে পারি, সমস্যা নেই। একটি গাড়ি ঘর্ষণহীন রাস্তায়, রাস্তায় 10 মিটার/সেকেন্ড সমবেগে চলে। গাড়িটির উপর 2000 নিউটন মানের বল 10 মিটার দূরত্বে কাজ করে আর কি। 10 মিটার দূরত্বে কাজ করলে গাড়িটির অর্জিত বেগ কত? তাহলে একটি গাড়ি আছে, গাড়ির যেটা হয়েছে, গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে, মানে বি ইনিশিয়াল আর কি এটা, বা বি 1 ধরতে পারে এটাকে। ঠিক আছে, বেগে চলমান গাড়িটির উপর 2000 নিউটন মানের একটা বল 10 মিটার দূরত্বে কাজ করছে আর কি। 10 মিটার দূরত্বে যাইতে যাইতে এটার উপরে, এই গাড়ির উপরে কাজ করছে 2000 মানে। আচ্ছা, এখানে আবার এম এর মান দেওয়া ছিল একটা, 500 কেজি। ঠিক আছে, 500 কেজি পরে গাড়ি 10 মিটার মানে 10 মিটার দূরত্বে ওর উপরে যেটা কাজ করে প্রযুক্ত বল সেটা হলো যে 2000 নিউটন। এটা বলছে যে শেষ মানে অর্জিত বেগ কত, গাড়িটির অর্জিত বেগ 10 মিটার যাওয়ার পরে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ইজ ইকুয়াল টু, বলছিলাম যে হাফ এম পি2 স্কয়ার মাইনাস পি1। তাহলে আমাদের কাছে যেটা চাইছে দেওয়া আছে, আবার এখানে আবার 2000 × 10 হাফ × 500, খালি আমাদের ভি টু এর মানটা জানতে চাইছে। তো এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবো যে লাস্ট কিন্তু ভি টু এর মান আসে √180, অথবা 13.14 মিটার। ঠিক আছে, যদি এটা প্রচলিত নিয়মে করতে আর কি, এসএসসি নিয়মে, তখন কিভাবে করতে জানো? আর কি এরকম করতে আর কি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এখান থেকে এ বের করতে। এ কি আসতো, ওই যে 2000/500, বা 4 মিটার/সেকেন্ড। এটাকে কি করতে হবে, এই যে ভি2 ইজ ইকুয়াল টু ভি1 স্কোয়ার প্লাস 2as, তখন এখান থেকে লাস্ট পর্যন্ত ভি2 এর মানটা বের করতে। প্রচলিত নিয়ম আর কি, আগে যেটা করতেছিস। ওকে, তাহলে এখন সেমই আবার প্রশ্ন সেম, একই গাড়ি, হ্যাঁ? গাড়ি এক, তারপরে তোমার বেগটা, আদি বেগটা চেঞ্জ করে দিলাম, মনে করে ভি0 16 মিটার/সেকেন্ড বেগে চলমান, হ্যাঁ? 40 মিটার দূরত্বে থামাতে হলে বেগ জনিত বলের মান কত? 40 মিটার দূরত্বে আমরা থামাবো, তাহলে গাড়িটা ছিল এখানে, চলে আসছে এখানে, থামাই ফেলছি আমরা, মাঝখানে দূরত্ব বলছে 40 মিটার। তাহলে আমাদের মনে আছে যদি আমরা থামাতে চাই তখন বল যেটা দিতে হয়, বাধাদানকারী বল, সেটা উল্টোর দিকে হয়। হুম,
সেটাই আর কি এখানে দেখাইতেছে যে বলছে বিয়োগজনিত বলের মান কত যদি আমরা গাড়িটাকে এই যে 500 কেজি ভরের গাড়ি যেটা ছিল এটাকে আমরা 40 মিটার দূরত্বে থামাতে চাই। আবার আদি বেগ দেওয়া ছিল 60 মিটার পার সেকেন্ড আর শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, হাফ এম বি ফাইনাল স্কোয়ার মাইনাস বি ইনিশিয়াল স্কোয়ার। আমি বলছিলাম যে বেগটা তুমি বলটা যেটা যেটা দাও সেটা উল্টা দিকে দাও, তাহলে মাইনাস দিতে পারো এখানে একটা এক্স 40, হাফ এম বি ফাইনাল হলো 0 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। দেখবা যে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়। এম এর মান দেওয়া আছে 500, এখান থেকে শুধু এফ এর মানটা বের করবা, এফ এর মান আসে কত 6400। ঠিক আছে, ইজি না? ইজি। এটা প্রচলিত নিয়মে করতে পারবা, ওই যে তুমি মন্দনের মান বের করবা, তারপরে বি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ওয়ান স্কোয়ার মাইনাস টু এস, এখানে এ আর এম গুণ করবা। ঠিক আছে, প্রচলিত নিয়ম। এখন আর একটা নতুন জিনিস আসে, একই গাড়ি, ঠিক আছে, সেম গাড়ি, আচ্ছা সেম ভরের গাড়ি না, আরেকটা চেঞ্জ করে দিলাম, গাড়ির ভরটা চেঞ্জ করে দিই। এখন হয়ে গেছে এম এর মান 2000 কেজি। ঠিক আছে, 2000 কেজি ভি নট আদি বেগ 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা আগে যেটা হয়েছে এখানে এম এর মান 500, 500 না 2000 দেওয়া আছে, 2000, 500 না 2000। ঠিক আছে, এবার নিউ যে কোশ্চেন, নিউ কোশ্চেনে হলো যে এই তথ্য একই same, যে এম এর মান দেওয়া আছে 200 কেজি, ভি নট এর মান 16 মিটার পার সেকেন্ড। আহ তারপরে যেটা হয়েছে আহ, গাড়িটিকে 16 মিটার পার সেকেন্ড থেকে চলমান, মানে আদিবেগ দেওয়া আছে। রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক নিউ 0.2 হলে, হুম, বলছে যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে 40 মিটার দূরত্বে গাড়িকে থামাতে হলে কত মানের বাধাদানকারী বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে বলছে যে ব্রেক জনিত বলের মান বা বাধাজনিত বল। তাহলে সেম ইকুয়েশন, বস্তু ছিল এখানে, এখানে ছিল বস্তুটা চলে আসছে এখানে। তাহলে আদি বেগ ছিল ভি নট 16 মিটার পার সেকেন্ড, ভি ফাইনাল হয়ে গেছে 0 মিটার পার সেকেন্ড, এটা আবার 40 মিটার। বলছিলাম ব্রেক জনিত বল যেটা হয় সেটা দিতে হয় উল্টা দিকে। আবার যেটা আছে এখানে একটা মিউ আছে 0.2, মানে ঘর্ষণ বল, তাহলে গতির বিপরীতে, তাহলে গতি ছিল এইদিকে, তাহলে বিপরীত হবে না এফ এরটা, তাহলে ঘর্ষণ বলও উল্টা দিকে, ব্রেক জনিত বলও কি উল্টা দিকে। তাহলে আমাদের ওই সেম এফ ইজ ইকুয়াল টু এফ এস, এখানে এফ আসলে নিট হাফ এম বি ফাইনাল স্কোয়ার মাইনাস বি ইনিশিয়াল স্কোয়ার। এফ নেট বলতে বোঝাচ্ছে দুইটা বলের যোগফল। তারপরে এফ প্রাইমের মানটা আসলে লাগবে, আবার এফ এর মান আমরা মিউ আর বা আর এর মান মিউ এম জি লিখতে পারি। ঠিক আছে না? আর বলছিলাম যে উল্টা দিকে যেহেতু একটা মাইনাস দিতে পারি আগে একটা, মাইনাস মাইনাস কাটা দিতে পারি, লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে মাইনাস প্রাইমের মানটা বের করি। ঠিক আছে, যে মানটা আসবে সেটা আসবে হলো যে 2480 নিউটন। কি বুঝতে পারছো একটা? গুড। ঠিক আছে, এটা বুঝতে পারলে আর এরকম এর একই ম্যাথ দিব আর কি।
একই ম্যাথ কিন্তু একটু ভিন্ন নিয়ম। এবারও ম্যাথ সেম, কিন্তু এবার যেটা হয়ে গেছে একটা আলাদা তল বরাবর গাড়িটা নামতেছে। হুম, 2000 কেজি ভরের। আবার ভি নটের মান দেওয়া আছে হলো যে 60 মিটার পার সেকেন্ড। আর বলছে যে গাড়িটি যদি একটা উলম্ব তল বরাবর নামতে থাকে, তাহলে 40 মিটার দূরে যদি থামাতে চাই আমরা, তাহলে আমাদের 40 মিটার। হুম, থামাতে চাই তাহলে আমাদের মানে বেগ জনিত বলের মান কত। হুম, তাহলে যেটা হয়েছে আমরা জানি যে যদি যদি আনত তল বরাবর নামে এবং কোণ দেওয়া থাকে, কোণ দেওয়া আছে এখানে 30 ডিগ্রি কোণ। হুম, তাহলে আমরা জানি যে নিচের দিকে কি কাজ করে, mg সাইন থিটা। আর বলছিলাম যে যেটা হয় এফ এর আর এর মানটা হয় mg cos থিটা। আবার যেহেতু বলছে যে উল্টো দিকে মানে ব্রেক জনিত বল, তাহলে অবশ্যই কি করতে হবে, পিছনের দিকে হবে ব্রেক জনিত বলটা, মানে গতি বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এখন আমাদের ওই সেম প্রসেস। এফ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ইজ ইকুয়াল টু হাফ এম বি ফাইনাল স্কোয়ার মাইনাস বি ইনিশিয়াল স্কোয়ার। তাহলে আমাদের কাছে আমরা জানি যে এফ এর মান হলো যে এক হলো যে এম জি সাইন থিটা এইদিকে আছে, আবার এই এফটা আছে কোন দিকে, উল্টা দিকে। তাহলে ব্রেক জনিত বলের মানটাই বেশি হবে, তাই তো? তাহলে আমরা আগে এটা মাইনাস দিব, তারপর এখান থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। এফ প্রাইম ধরছিলাম, তাহলে এফ প্রাইম মাইনাস এম জি সাইন থিটা। এটা কি বাধাজনিত বল বা ব্রেক জনিত বল। ঠিক আছে। তাহলে আসলে যে এই মাইনাস মাইনাস কাটা চলে যাবে। তো এখান থেকে আমরা এফ প্রাইমের মানটা বের করবো। মানটা আসবে 16,200। ঠিক আছে, বুঝতে পারছো? Good. এখন ওই যে বুলেটের ম্যাথ করছিলাম, মনে আছে? বুলেটের ম্যাথ, বুলেট সংক্রান্ত সমস্যাগুলি এগুলা সবগুলো এই যে এই ম্যাথের মতো করে করা যায়। এই শক্তির গতিশক্তি পরিবর্তন দিয়ে। মনে করো যেটা আছে, যে তোমার কাছে একটা এরকম তক্তা আছে, তক্তার ভিতরে বললো যে একটা আহ বস্তু যেটা আছে, একটা বস্তু এরকম বা একটা বুলেট এরকম আসতেছে এখানে পি বেগ নিয়ে। তারপর যখন এখান থেকে এস মিটার দূরত্ব চলে গেছে, তখন আমার বেগ হয়ে গেছে কত, বি, মানে বেগের 1/3 হয়ে গেছে। এরকম বলো না, এরকম বলতে পারে যে 4 সেন্টিমিটার গেছে, তারপরে কি হয়ে গেছে ভি/3, মানে 1/3 হয়ে গেছে, তাই তো? তাহলে এখন বলছে যে আমাদের আর কত দূর প্রবেশ করবে, এরকম বলে না? তাহলে লাস্ট পর্যন্ত আর কত দূর প্রবেশ করবে এরকম বলে। তাহলে এখানে যখন ছিল তখন বেগ ছিল ভি, যখন এই পয়েন্টে আসছে, এ পয়েন্টে বেগ ভি, বি পয়েন্টে বেগ ভি/3, আর সি পয়েন্টে বেগ জি। ঠিক আছে, তাহলে এখন এইখানে আবার এস এর মান দেওয়া ছিল, বলছে যে এই যে আর কত দূর এই এস প্রাইমটা বের করতে বলছে। তাহলে আমরা কি করবো, ওই যে গতিশক্তির পরিবর্তন দিয়ে আমরা এটা হিসাব করতে পারি, আর আগে যেভাবে করতো বন্ধন বের করে ওটাও করতে পারি। ঠিক আছে, তাহলে গতিশক্তির পরিবর্তন এখানে যেটা আছে এফ লাগবে আর কি, এফ এস ইকুয়াল টু হাফ এম বি/3 এর হোল স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। এস এর মানে আবার 4 দেওয়া আছে এখানে।
এখন বাধাজনিত বল যেটা কাঠের ভিতরে, কাঠ যেহেতু সুষম, মানে সব জায়গায় সমান ভাবে আছে আর কি গুড়িগুলা, তাহলে এখানে যে বলটা কাজ করবে বাধাজনিত, এখানেও সেম বাধা কাজ করবে। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে এফ এর মানটা আমরা বের করে রাখবো, করে বুলেটের পর দেওয়া থাকে। তারপর আমরা নেক্সট আবার যখন লিখবো যে এফ ইন্টু এই যে এস প্রাইমটা আমাদের বের করতে ইচ্ছা হয়েছে, তাহলে হাফ ইন্টু এম জিরো স্কোয়ার মাইনাস থ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে যে মানটা আসবে ওরকম করে মানগুলো বের করতে পারবো। তাহলে কি করা যায়, গতির সংরক্ষণশীলতা বা গতিশক্তির পরিবর্তন দ্বারা আমরা কি করতে পারি, এই ম্যাথগুলো করতে পারি। না সেকেন্ডে রাখবা না, এটা মিটারে নিবা। তারপরে এই এফ যেটা মান যেটা, সেটা কি করবা, সেটা দেখবা যে বি সম্বলিত একটা পাবা, মান পাবা, বি সম্বলিত। যখন আবার এই সে মানটা এফ এর জায়গায় বসাই দিবা, বি সম্বলিত মানটা, লাস্ট পর্যন্ত বি কাটা চলে যাবে। ঠিক আছে, যদি বেগের মান দেওয়া নাও থাকে, হ্যাঁ, তাহলে লাস্ট পর্যন্ত আমরা এম এর মান যদি দেওয়া আছে 200 গ্রাম, লাস্ট পর্যন্ত আমরা কি এস প্রাইমের মানটা কিন্তু পেয়েই যাবে। ঠিক আছে, তারপর দুই স্টেপে কি হয়ে যাচ্ছে, ম্যাথ গুলো হয়ে যাচ্ছে, এক স্টেপ। ওকে, বুঝতে পারছো? তাহলে এই মানটা বাসায় বের করে আমরা জানাবো যে হয়েছে কিনা, আমি মিলাই দিই। ঠিক আছে, 3.2 প্রথমে আমরা ই করছি না যে এখান থেকে বেগ হয়ে গেছে বি/3, তারপর পরের স্টেপ ইউজ করছি যখন জিরো হয়ে গেছে, দুইবার ইউজ করছি না গতি সংরক্ষণশীলতা সূত্রটা, মানে গতি শক্তির পরিবর্তনের যে সূত্রটা, এই যে কাজ শক্তি উপপাদ্য সূত্রটা আমরা দুইবার ইউজ করছি আর কি এখানে। হ্যাঁ, যেহেতু এই বললাম যে কাঠটা কি সুষম না, তাহলে এখানেও যে বাধাজনিত বল আর এখানেও কি বাধাজনিত বল কি সেম হবে না, এই জন্য সুষম, সুষম বলতে এই জন্য সব জায়গায় এফ এর মানটা সেম হয়। ওকে। হুম, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে এরকম বালি বা কাদার গড় বাধা বল সংক্রান্ত সমস্যাগুলো। মনে করো যেটা হয়েছে, এইখানে একটা বালি বা কাদা আছে, কাদা সম্বলিত মাটি আছে, হ্যাঁ। তাহলে মাটি যেটা হয়েছে, এখান থেকে একটা বস্তু আছে, বস্তু এই উচ্চতায় আছে এইখান থেকে, এইচ। এখন যেটা হয়েছে, এখান থেকে আবার এক সেন্টিমিটার নিচে বা এক্স মিটার যেটাই বলো, এর নিচে কি কাদা কিন্তু বালি, এগুলো কিন্তু কাদা আর বালি, কাদা অথবা বালি। এখন কি হয়, এইখানে ভিতরে ঢুকে যায় না বালি হলে, যদি নিরেট হয়েছে তাহলে কি হতো, আবার উপরের দিকে ব্যাক করতো, তাই না? যদি একটা বল হয় ছেড়ে দিলে কি করে, আবার এখানে রিফ্লেক্ট করে এদিকে চলে আসে না। তো আমার মনে আছে জে ইজ ইকুয়াল টু এফ টি এর ম্যাথ গুলো করতাম, ওগুলো আর কি রিফ্লেক্ট করে এখানে চলে আসে। ঠিক আছে, সেমলি এখানে, এখানেও যেটা হয়েছে, আহ কোনো বস্তু থেমে যাবে না, কিন্তু কি করবে, এখানে থেমে যাবে কিন্তু ভিতরে ঢুকে, কাদা বা বালির নিচের দিকে ঢুকে থেমে যাবে। তাহলে এখন দেখো কি হবে, আহ ডাব্লু বস্তু, আমি লিখে দিচ্ছি, ডাব্লু বস্তু ইজ ইকুয়াল টু ডাব্লু আদানকারী বল। তাহলে বস্তুর যে বলটা আছে সেটা কি করবে, মানে যে কাজটা হয়েছে বস্তুর আর বা আদানকারী বল দ্বারা যে কাজটা হয়েছে, দুটো সেম হবে। মানে এইখান থেকে যে বস্তুটা এই নিচে চলে আসছে না, একদম ডিরেক্ট নিচে, তাহলে এই যে বিভব শক্তিটা কি করছে এখান থেকে,
এই যে বাদা কাদা বালি যেটা আছে, কাদা অথবা বালি, সেটা বাধাদানকারী বল দিয়ে সেটা কি করছে, রিমুভ করছে। হ্যাঁ, সেজন্য সমান লিখছি আমি। লাস্ট লিখতে পারি বস্তুর যে এখানে বিভব শক্তি ছিল বা কৃত কাজ এম জি, এখানে ছিল এইচ, এখানে যদি আমরা অরিজিন চিন্তা করি তাহলে এইচ প্লাস এক্স। হুম, এখন আমরা ধরলাম কি এখানে বাতাস আছে, বাতাসের একটা বাধাদানকারী বল আছে। হ্যাঁ, এখানে বাতাস, তা বাতাসের একটা বাধাদানকারী বল থাকবে, তাহলে বাতাসের বাধাদানকারী কোথায় হবে, গতির বিপরীত দিকে বাধা, তাহলে অবশ্যই এদিকে, তাই তো। তাহলে গতির বিপরীত দিকে বাধা, আর এইচ কোথায়, এইচ হলো অরিজিন এই এখান থেকে উপরে, এইখান থেকে যেহেতু বাতাস, বালির মধ্যে তার বাতাস নাই, হ্যাঁ, তাহলে এখান থেকে এইচ দূরত্বে বাতাস, তাহলে এফ এ আর ইন্টু এইচ, এফ এস। আবার সেমলি এখানেও যে মাটি যেহেতু আছে, মাটি অথবা কাদা, তাহলে আমরা এখানে মনে করো এম দিয়ে মাটি এম লিখলাম, ঠিক আছে, এম আর এক্স, যেহেতু এক্স এই পরিমাণ কি আছে, বালি অথবা কাদা আছে। লাস্ট পর্যন্ত যেটা সূত্রটা বের হইলো যে এম জি এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ এইচ ইজ প্লাস এফ এম ইন্টু এক্স। এটা কি, এই হলো যে কাদা অথবা বালির বাধাজনিত বল। এই এফ, এটা কি, এফ এটা হলো যে বাতাসের আদান থাকে। ওকে, বুঝতে পারছো। এফ এম এক্স, এমটা কি, এমটা হলো যে মাটির বাদানকারী বল বা কাদা অথবা বালি। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করলে আরো ইজি হবে। ম্যাথে মনে করো আছে এরকম যে একটা বস্তু আছে, 15 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, সেটা মাটির নিচে 40 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। আর ছিল 2 কেজি। তাহলে বললো যে বাধাদানকারী বলের মান কত। তাহলে আমরা দেখছিলাম যে ডাব্লু বস্তু, ডাব্লু বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ। এখানে যদি বাতাস দেওয়া নাই, বাতাস কিন্তু এখানে নাই, ঠিক আছে, তাহলে আমরা বাতাস যেহেতু দেওয়া নাই, তাহলে বাতাসটা বের করা লাগবে না, শুধু আমরা এফ এমটা বের করবো। এক্স এর মান 0.4, এখান থেকে বাকি ওগুলো সব মান জানি, এফ এর মানটা বের করবো, যেটা মান আসবে হলো যে 754.6 মিটার। এখানে কি হয়েছে, বাতাসের বাধা আমরা উপেক্ষা করছি বা দেওয়া নাই। হ্যাঁ, আচ্ছা, তোমার কি ওই যে পানি পূর্ণ কুয়া ওগুলো দেখাইছিলাম, খালি করতে, এখন করাইনি, আগে করাইছিলাম মনে হয়, আগে করাইনি, তারপরে পরে করাই দিই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি, 11:30 বাজে। ওকে, আল্লাহ হাফিজ।